অ্যারাউন্ড ৩৯,০০০ টাকায় পাওয়া আনঅফিশিয়াল মার্কেটে Iqoo Z9 এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো আমরা আজকের এই ভিডিওতে। এই বাজেট রেঞ্জে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসর, তার সাথে 144Hz এর AMOLED ডিসপ্লে সহ আর নানা রকম সব এক্সট্রিম ফিচার্স থাকছে এই বাজেট রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটিতে। তো চলুন জানা যাক হাতে কলমে আমরা এই ফোনটি ব্যবহার করে ঠিক কি পেয়েছি, এবং থ্যাঙ্কস জানাতে চাই লাইক টেলিকমকে, যারা কিন্তু আমাদেরকে এই ফোনটি পাঠিয়েছে। তাদের কাছে আপনারা আনঅফিশিয়াল এই ফোন সহ আরো অনেক ফোন পেয়ে যাবেন। ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বক্স কন্টেন্টে আপনারা স্মার্টফোন, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, একটা চার্জিং কেবল এবং তার সাথে ইউজার ম্যানুয়াল, একটা সিলিকন কেস, সিম ইজেক্টর টুল। ফোনটা আপনার হাতে থাকলে প্রথমে সবার চোখ যাবে সুন্দর ক্লিন ডিজাইনের দিকে। ডিজাইনের দিকে লক্ষ্য করলে টোটালি প্লাস্টিক বিল, তবে দেখতে খুবই সুন্দর। পেছনের দিকে একটা গ্লসি ভাইব দেওয়ার চেষ্টা করেছে তারা, তবে এর বড় সড়ো ক্যামেরা বামটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। 7.9 ইঞ্চ 8 মিলিমিটার থিকনেস এবং 195 গ্রামের এই ফোনটি হাতে নিয়ে আপনি খুব একটা ফিল করবেন না যে এটা অনেক বাল্কি এবং অনেক বড় সড়ো ভারী একটা ফোন। ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো করেছে তারা, যার জন্য কিন্তু ফোনে এক হাতে খুব ইজিলি ধরা যায় এবং এটা বেশ কমফোর্টেবল। ফোনটির রাইট সাইডের দিকে আপনারা ঠিকঠাক পজিশনে পাওয়ার বাটন, উপরে ভলিউম প্লাস মাইনাস এবং একদম উপরে আপনারা এয়ার ব্লাস্টার সেন্সর পেয়ে যাবেন। নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, তার সাথে হচ্ছে ডুয়েল সিম ব্যবহার করার একটা সিম কার্ড ট্রে। ফার্স্টে কথা বলবো ইউআই নিয়ে। ইউআইটা চাইনিজ ভেরিয়েন্ট, বাংলাদেশে আপাতত গ্লোবাল ভেরিয়েন্টই অ্যাভেলেবেল না। তো চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে আমাদের কিন্তু এর প্লে স্টোর ডাউনলোড করতে খুব বেশি প্যারা খেতে হয়নি। আপনারা এর চাইনিজ অ্যাপ স্টোরে গিয়েই প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনারা ডিরেক্ট গুগল ডাউনলোড করে সেখান থেকেও প্লে স্টোর ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে যে কোনো রকম অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু ডাউনলোড করতে আমাদের কোনো রকম প্যারা খেতে হয়নি। কয়েকটা ব্লুটুথ রয়েছে বা চাইনিজ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আনস্টল করে দিলে ফোনটা কিন্তু অল ওকে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে দিলে সব জায়গাতে আপনারা ইংলিশের সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। এই ইউআইটাতে প্রচুর আপনারা কাস্টমাইজেশনের অপশন পাবেন। আপনারা সাইড নেভিগেশন থেকে শুরু করে এর যে আইকন বা আদার্স সব কিছুতে আপনারা অনেক কাস্টমাইজেশনের অপশন পাবেন। সো যারা একটু টুইক করে ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট একটা ইউআই এক্সপিরিয়েন্স দিবে এই ইউআইটি। তার সাথে ইউজার কথা বললে খুবই ফ্লুয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি একটা ইউআই বলা যেতে পারে। এটা কোনো রকম বাগ ভালুকের আমরা তেমন একটা দেখা পাইনি মোটামুটি অনেকদিন ধরে ব্যবহার করেও। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটা 6.78 ইঞ্চির 144Hz এর AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1.5K, যার জন্য PPI 452। HDR10+ এর সাপোর্ট থাকছে, তার সাথে কিন্তু HDR কন্টেন্ট দেখার জন্য 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিবে এই ফোনের ডিসপ্লেটি। তবে আউটডোরে আপনারা সানলাইটে গেলে অ্যারাউন্ড 1500 সামথিং পিক ব্রাইটনেস পাবেন এই ফোনটি থেকে, তবে সেটা মোটামুটি ভালো মতোই ভিজিবল ছিল ডিরেক্ট সানলাইটেও। কালার রিপ্রোডাকশনের কথা বললে বেস্ট কোয়ালিটির একটা ডিসপ্লে পাবেন আপনারা এই বাজেট রেঞ্জের মধ্যে। খুবই পাঞ্চি এবং সফট কালার প্রোভাইড করে এই ডিসপ্লেটি, দেখতে খুবই সুন্দর লাগে। যে কোনো আপনারা কন্টেন্ট দেখলেই এই ডিসপ্লে থেকে বেশ ভালো মজা পাবেন। এবং যদি আপনারা গেম খেলেন সেখানে কিন্তু আলাদা করে ডিসপ্লে এনহ্যান্সমেন্টের অপশনগুলো রয়েছে, যেগুলো কিন্তু আপনার গেম বা হচ্ছে আপনার আউটপুটকে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারে। তার সাথে সিমেট্রিক্যাল বেজেলের কারণে কিন্তু আপনারা একদমই ফুল ডিসপ্লের একটা ফিল পাবেন যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট দেখেন। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি একটু নিচের দিকে ব্যবহার করা হয়েছে এবং যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, তবে এই জিনিসটা আমার কাছে একটু বেশি নিচে মনে হয়েছে। আর একটু উপরে হলে কিন্তু ইজি হতো এক হাতে যখন আপনি ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করবেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ উপরে তুলতে এটা ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, এবং যার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। লাউডনেস এবং তার সাথে সাউন্ডের বেশ স্টেবল কোয়ালিটিও বেশ ভালো ছিল, যার জন্য কিন্তু আমরা গেমিং করে বা কন্টেন্ট দেখে বেশ ভালো মজা পাচ্ছিলাম এই ফোনটি থেকে। র্যাম রোমের কথা বলে বাংলাদেশে এটা 12256 অ্যাভেলেবেল রয়েছে। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5X র্যাম এবং তার সাথে UFS 4.0 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু রিড রাইট স্পিডও অনেক হাই রয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর। এবং এখানে সবথেকে সুপার পাওয়ারফুল কোরটা হচ্ছে Cortex X4, যেটা 3 GHz এ রান করছে। 4টি পারফরমেন্স কোর রয়েছে যেটা 2.8 GHz এ রান করছে, এবং 3টি পাওয়ার সেভিং কোর রয়েছে যেটা 2 GHz এ রান করছে। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 735। AnTuTu বেঞ্চমার্কের কথা বললে মনস্টার মোড অফ করে আমরা পেয়েছি অ্যারাউন্ড 14,29,000 সামথিং, এবং যদি আমরা সেটা অন করি তাহলে অ্যারাউন্ড 15,25,000 সামথিং। সো সেক্ষেত্রে বলাই যায় এই বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট AnTuTu স্কোর, তার সাথে বেস্ট প্রসেসর নিয়ে হাজির হয়েছে এই ফোনটি। এবং সেক্ষেত্রে যদি আমরা টেম্পারেচারের কথা বলি অ্যারাউন্ড 45 ডিগ্রি পর্যন্ত আপ হচ্ছিল। আমরা খুব হেভি ইউজ করে তারপরে AnTuTu বেঞ্চমার্ক স্কোর দিয়েছি, যার জন্য অ্যারাউন্ড 45 ডিগ্রি সামথিংয়ে যাচ্ছিল এই ফোনটি। ফাইনালি কথা বলা যাক গেমিং পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটি দিয়ে আমরা মোটামুটি কয়েকদিনে অনেক হেভি অনেকগুলো গেম খেলেছি, যেমন PUBG খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, অ্যাসফল্ট 9 খেলেছি, ওয়ার্ল্ড অফ ট্যাঙ্ক খেলেছি,
এছাড়াও অনেক মাল্টিটাস্কিং করেছি। সেক্ষেত্রে যদি আমরা গেমিং পারফরমেন্সের কথা বলি, পাবজি এটাতে হচ্ছে আপনারা HDR এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পাবেন, তবে 60 হার্জের উপরে কোনো সাপোর্ট এখনও সফটওয়্যারে আসেনি। সেক্ষেত্রে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, কনস্ট্যান্ট 2 ঘন্টার মতো গেম খেলেও কিন্তু আমরা এটা থেকে কোনো রকম স্টাটারিং বা ল্যাগের দেখা পাইনি। একদমই স্মুথ এক্সপিরিয়েন্স ছিল। 60 FPS সাপোর্ট করলেও একদম কনস্ট্যান্ট 60 FPS পাবেন আপনারা এই ফোনের পারফরমেন্স থেকে। এবং তার সাথে গেমিং মোডে কিন্তু অনেকগুলো এক্সট্রা ফিচার্স রয়েছে, যেমন হচ্ছে ডিসপ্লে এনহ্যান্সমেন্ট রয়েছে, টাচ স্যাম্পলিং রেট বাড়ানোর অপশন রয়েছে, FPS বাড়ানোর অপশন রয়েছে, ভয়েস চেঞ্জার রয়েছে, তার সাথে এটাতে একটা 4D ভাইব্রেশন একটা ব্যাপার রয়েছে। সো সেটাও কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো হেল্প করবে। যখন এনিমিগুলো শ্যুট করে বা আমরা এনিমিকে শ্যুট করি তখন কিন্তু ফোনটা খুব ভালো ভাইব্রেট করছিল এবং হ্যাপটিক ফিডব্যাকটাও বেশ ভালো কাজ করছিল। সো সেক্ষেত্রে এখানে কিন্তু গেমিংয়ে আপনারা এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছেন এই 4D ভাইব্রেশনের কারণে। তার সাথে আমরা কল অফ ডিউটি খেলেছি, সেটাও 60 FPS একদম বাটার স্মুথ চলেছে, কোনো রকম ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি আমরা কনস্ট্যান্ট অনেকক্ষণ গেম প্লে করেও। এবং আমরা অ্যাসপাল 9ও খেলেছি এবং সেটা যখন এক্সট্রিম পর্যায়ে যাচ্ছিল তখনও কিন্তু কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি আমরা এই ফোনের এক্সপিরিয়েন্স থেকে। তার সাথে হেভি গেমের কাতারে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কটাও কিন্তু অনেকটাই জনপ্রিয়। সো এই গেমটাও আমরা খেলেছি লং টাইম প্লে করেও কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাইনি এবং এটা কনস্ট্যান্ট 60 FPS দিচ্ছিল। নর্মালি 120 FPS সাপোর্ট করলেও এই ফোনটাতে কেন জানি না 60 FPS দিচ্ছিল। সো এটা আই থিঙ্ক সফটওয়্যার ইস্যু, আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকদিন হেভি গেমিং করে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা বলবো। সেটা হচ্ছে আপনারা যে গেমগুলোতে 60 FPS এর সাপোর্ট পাবেন একদম কনস্ট্যান্ট, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। খুব হেভি যারা গেমিং করেন বা যারা কম্পিটিটিভ গেম খেলেন, পাবজি হোক বা এই টাইপের 3D গেম, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিবে এই ফোনটি। তার সাথে এর র্যাম ম্যানেজমেন্ট এবং স্টোরেজ টাইপ অনেক হাই হওয়ার কারণে কিন্তু কোনো রকম আপনারা মাল্টিটাস্কিংও কোনো প্রবলেম পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আমরা কয়েকটা হেভি গেম একই সাথে মাল্টিটাস্কিং করে ব্যবহার করে দেখেছি, কোনোটাই কিন্তু রিস্টার্টের কোনো প্রবলেম হচ্ছিল না, একদম ইনস্ট্যান্ট ওই জায়গা থেকেই প্লে হচ্ছিল। এবং যদি আপনারা ডে টু ডে লাইফের অ্যাপের কথা বলেন, সেক্ষেত্রে আপনারা ইজিলি 8-10টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এবং এইটিংয়ের কথা বলে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6 ভেপার কুলিং চেম্বার, যার জন্য কিন্তু হিটিংয়ের ব্যাপারটা বেশ ভালো ম্যানেজ করতে পারছিল এই ফোনটি। আমরা মোটামুটি 2-2.5 ঘন্টা গেমিং করেও কিন্তু অ্যারাউন্ড 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল এই ফোনের হিটিং, যেটা কিন্তু এইরকম সিচুয়েশনে বাংলাদেশে আপনারা অনেকেই জানেন এখন কিন্তু ওভার গরম বা প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তো সেই এনভায়রনমেন্টে বসে এটা কিন্তু বেশ ভালোর কাতারে থাকবে বলাই যাচ্ছে। ক্যামেরার কথা বললে গেমিং ফোনগুলোতে কিন্তু সচরাচর ক্যামেরায় খুব একটা নজর দেওয়া হয় না, তবে এটাতে কিন্তু অবশ্যই নজর দেওয়া হয়েছে, যেটা আমরা সেন্সরে দেখতে পাচ্ছি। মেইন সেন্সর হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সনির নিউ সেন্সর LYT600, যেটা কিন্তু f1.8 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তার সাথে নিচে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সেক্ষেত্রে আমরা যদি ডে লাইট পিকচারের কথা বলি তাহলে কিন্তু বেশ ভালো পিকচার আউটপুট পেয়েছি এই ফোনটি থেকে। খুবই ন্যাচারাল কালার দিচ্ছিল, ওভার শার্পনিং বা হচ্ছে ওভার কালার আমরা দেখিনি এই ফোনের ক্যামেরা থেকে। একদমই ব্যালেন্স এবং ন্যাচারাল একটা কালার প্রোফাইল পাবেন আপনারা এই ক্যামেরা থেকে। এবং তার সাথে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এর হোয়াইট ব্যালেন্স, তার সাথে হচ্ছে ডাইনামিক রেঞ্জ। ভাই একদম কড়া রোদ, চোখ ঝলসানো রোদেও এই ডাইনামিক রেঞ্জ তার সাথে হোয়াইট ব্যালেন্স বেস্ট আউটপুট দিচ্ছিল। কোনো ঝলসানো ছবি আপনারা পাবেন না, খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারে। তার সাথে কিন্তু শার্পনেস এবং ডিটেলের পরিমাণও বেশ ভালো ছিল। ছবি জুম করে যদি আমরা 2x-এ তুলি সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা কোয়ালিটিফুল ছবি পাওয়া যাচ্ছিল এই ফোনটি থেকে। এবং এর আলট্রাওয়াইড সেন্সরটা নিয়ে কথা বলে এটা কিন্তু বেশ ওয়াইড, তো সেক্ষেত্রে বলা যায় যে আপনারা যারা একটু ওয়াইড ফটোগ্রাফি করেন তাদের জন্য ভালো একটা আউটপুট দিবে। কালার আউটপুট অলমোস্ট এর রেয়ার সেন্সরটার মতোই দিয়ে থাকে, একদম ন্যাচারাল কালার পাবেন। হোয়াইট ব্যালেন্সও বেশ ভালো ম্যানেজ করতে পারে, ডাইনামিক রেঞ্জের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। তবে ডিটেলসের পরিমাণ এবং কালারের পরিমাণে একটু ঘাটতি আপনারা লক্ষ্য করবেন, তার সাথে আলো একটু কমতি পাবেন এর আলট্রা ওয়াইডে। লো লাইটে এসেও এই ফোনের ক্যামেরা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে সফটওয়্যার প্রসেসিংয়ের কারণে। লো লাইটে যদি আমরা হিউম্যান ফেসের কথা বলি, সেটার এজ ডিটেকশন এবং ফেসটাও কিন্তু বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। তবে ছবিগুলো একটু স্মুথ হয়ে যায় এবং ডিটেলের পরিমাণ অনেকটা কমে আসে। তবে সেক্ষেত্রেও এর সফটওয়্যার প্রসেস করে কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিচ্ছিল লো লাইট ছবির ক্ষেত্রেও। সো চাইলেই স্যাম্পলগুলো আপনারা দেখে নিতে পারেন। পোর্ট্রেটের কথা বলে পোর্ট্রেট ছবি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এর 1x-এর থেকে 2x পোর্ট্রেটগুলো আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে। এজ ডিটেকশনও বেশ ভালো ছিল এবং ফেসটা খুব বেশি স্মুথ করে না। আদারওয়াইজ লাইট ব্যালেন্স এবং তার সাথে ব্লারের ব্যালেন্সটাও কিন্তু বেশ ন্যাচারাল ছিল, দেখে খুব একটা আর্টিফিশিয়াল মনে হয় না। ভিডিও করতে পারবেন আপনারা 4K 60 FPS এবং EIS অন করে 4K 30 FPS। তবে সেক্ষেত্রে আমার কাছে 4K 60 FPSটাই খুব বেশি ইফেক্টিভ মনে হয়েছে। আপনি যদি স্টিল দাঁড়িয়ে ভিডিও করেন সেক্ষেত্রে বেশ ভালো একটা ভিডিও আউটপুট পাবেন। ভিডিওর ক্ষেত্রেও এটা কিন্তু একদম H2H প্রায় ক্লোজ ন্যাচারাল কালারটি আউটপুট দিয়ে থাকে।
খুব একটা কালার বুস্ট করে না এবং সেক্ষেত্রে আপনারা বেশ ভালো একটা স্ট্যাবিলিটি পাবেন। তবে আপনি যদি এটা হেঁটে হেঁটে ভিডিও করেন তাহলে একটা বাউন্স শেপ বা বাউন্স একটা শেক ইফেক্ট আপনারা দেখতে পারবেন, যেটা কিন্তু একটু খারাপ লাগে। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ট্রাইপড বা স্টিল জায়গায় যদি ভিডিও করেন তাহলে বেশ ভালো ভিডিও আউটপুট পাবেন এই ফোনটি থেকে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেটার যদি কোয়ালিটির কথা বলি আমরা, সেখানে মোটামুটি ন্যাচারাল টোনই দিচ্ছিল, এজ ডিটেকশন মোটামুটি ভালো ছিল এবং হচ্ছে এর যে কালার প্রোফাইল সেটাও ন্যাচারাল ছিল, খুব বেশি ওয়ার্মের দিকে না। তবে হ্যাঁ, পেছনের থেকে সামনের ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো একটু বেশি স্মুথ করছিল ফেসগুলোকে, তবে সেটা খুব একটা খারাপ লাগে নাই। লো লাইটে গেলেও মোটামুটি ভালো ছবি আসে এই ফোনটি থেকে। সো ওভারঅল আমি বলতেই পারি এই বাজেট রেঞ্জের মধ্যে গেমিং ফোন টার্গেট করে হলেও এর ক্যামেরাতে বেশ ভালো একটা নজর দেওয়া হয়েছে এবং ক্যামেরাতে বেশ ভালো ইমপ্রুভমেন্ট রয়েছে। তো এই সব কিছুকে রান করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি, তার সাথে বক্সের মধ্যেই 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে। অ্যারাউন্ড 60 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এই ফোনটি এবং একবার চার্জ করলে আপনি যদি নর্মাল ব্যবহার করেন 2 দিনের ওপরে ফোনটি ব্যবহার করতে পারবেন। এবং আমরা যদি হেভি ইউজ করি সেক্ষেত্রে আমরা মোটামুটি গেম টেম খেলেছি বা এর ফোনের যেই মাল্টিটাস্কিং টেস্টগুলো করেছি বা ফোন টেস্ট করেছি, সেক্ষেত্রে অ্যারাউন্ড 7 ঘন্টা 20 মিনিট সামথিং একটা এসওটি পেয়েছি আমরা এই ফোনটি থেকে। তো সেক্ষেত্রে বলাই যায় এর চার্জিং ইস্যু বা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কারোর কোনো রকম প্রবলেমে পড়তে হবে না। একদম নিশ্চিন্তে একবার চার্জ দিলে আপনি ইজিলি খুব হেভি ইউজ তার সাথে নর্মাল ইউজ সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই ফোনটি থেকে। এবং যদি একদমই এসওটি কথা বলেন সেক্ষেত্রেও 7 ঘন্টা প্লাস পাচ্ছেন, সেই ব্যাপারটা কিন্তু বেশ ইফেক্টিভ। তার সাথে ফোনটিতে রেটিং হিসেবে IP64 এর রেটিং রয়েছে, যেখানে মোটামুটি ভালো ডাস্ট প্রুফ রয়েছে। তার সাথে ওয়াটার প্রুফ বলবো না, তবে পানির ছেটা ফোটা বা ঘাম এবং হালকা বৃষ্টির ছেটা ফোটাতে তেমন কোনো কিছু হবে না। তবে এটা অবশ্যই খুব বেশি ভেজাতে যাবেন না বা পানিতে সুইমিং করতে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেম হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। সো ওভারঅল এই সব কিছু নিয়ে এই হচ্ছে Iqoo Z9। আমার কাছে মনে হয় অ্যারাউন্ড 39,000 টাকায় এই ফোনের সব দিকেই বেশ ভালো মতোই নজর দেওয়া হয়েছে, একটা জায়গায় ছাড়া, সেটা হচ্ছে এর বিল কোয়ালিটি। সো আমার কাছে মনে হয় এখানে একটু কস্ট কাটিং হতেই পারে, আদারওয়াইজ দেখতে শুনতে ডিজাইনের দিক থেকেও কিন্তু সেটা তারা পুষিয়ে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এই বাজেটে ভ্যালু ফর মানি একটা ফোন বলাই যায় এই মডেলটিকে। সো চাইলে কিন্তু আপনারা কিনতে পারেন, রেকমেন্ড থাকছে এই ফোনের ব্যাপারে। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।